বন্ধুরা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা বর্তমান সময়ে একটি কমন ব্যাপার। আমরা যখন খাবার দাবার খাই, সেই খাবার আমাদের স্টোমাক বা পাকস্থলীতে যায়, আর এই পাকস্থলীর মধ্যে কিছু এনজাইমস অর্থাৎ হজমকারক রস এবং একটি অ্যাসিড যেটাকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড বলা হয়, এই দুটো জিনিস কিন্তু আমাদের পাকস্থলীর মধ্যে রিলিজ হয় খাবারটাকে সুন্দর করে হজম করার জন্য। কিন্তু যখন আমরা আমাদের স্বভাবের বাইরে গিয়ে অর্থাৎ আমরা রেগুলার যেসব খাবার দাবার খাই, ভাত, রুটি, ডাল, সবজি, এর বাইরে যখন অন্যরকম খাবার দাবার খাই বা কোনো রকম বিশেষ ভাজা পোড়া খাবার দাবার খাই, তখন আমাদের এই পেটের মধ্যে যে অ্যাসিডটা রিলিজ হয় এর মাত্রাটা দ্বিগুণ তিনগুণ ভাবে বেড়ে যায়। তখনই আমাদের অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা হয়ে থাকে। একজন স্বাভাবিক মানুষের প্রতিদিন 10 থেকে 18 বার গ্যাস পাস করা স্বাভাবিক অর্থাৎ নর্মাল। সেটা নিচের দিক থেকে গেলে সেটাকে আমরা ফ্ল্যাটুলেন্স বলি, এবং যখন এটা আমাদের মুখের দিক দিয়ে বেরোয় অর্থাৎ ঢেকুর হয়ে বের হয় সেটাকে আমরা বেলচিং বলি। এই দুটোই কিন্তু স্বাভাবিক ব্যাপার, কারণ আমাদের পেটের মধ্যে বা পাকস্থলীর মধ্যে বিভিন্ন রকম গ্যাস অলরেডি থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, এই জাতীয় যে গ্যাসগুলো এগুলো কিন্তু আমাদের পেটের মধ্যে থাকে এবং এইগুলো ক্রমশ পাস হতে থাকে। তাই আমাদের শরীর থেকে গ্যাস পাস হওয়াটা একটা স্বাভাবিক বা ন্যাচারাল ব্যাপার। এই যে আপনাদের একটি কথা বললাম যে আমাদের স্বভাবের বাইরে গিয়ে যখন আমরা খাবার দাবার খাই, অর্থাৎ রেগুলার বাড়িতে যে খাবার দাবার খাই তার বাইরে যখন খাবার দাবার খাই, সেই সব খাবার থেকে আমাদের গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে বা এটা একটা কারণ, এবং আমাদের শরীরে কিছু ডিজিজ বা রোগের কারণেও গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা বা সমস্যা হতে দেখা যায়। বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 10টি টিপস দেব। এই টিপসগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন এবং এই প্রত্যেকটা টিপসই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি নিয়মিত অর্থাৎ প্রতিদিন গ্যাস অ্যাসিডিটি বা বদহজমের সমস্যায় ভোগেন, পেট ফুলে যায়, বুক পেট জ্বালা পোড়া করে, বা সবসময় একটা নজিয়া ভমিটিং থাকে, মাথা ঘোরায়, মাথার মধ্যে ব্যথা বা যন্ত্রণা হয় যেটাকে হেডেক বলা হয়ে থাকে, গলার মধ্যে একটা অস্বস্তি হতে থাকে, এই ধরনের সমস্যা থাকলে প্রত্যেকটা পয়েন্টকে আপনি কিন্তু মনোযোগ সহকারে শুনবেন। আশা করছি অনেক উপকার পাবেন, আপনি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। এবং আজকে এই ভিডিওর মধ্যে যে 10টি টিপস দেবো, এটা ছাড়াও একটি বোনাস টিপস থাকবে। ভিডিওর শেষে আপনাদের একটি ইউনিক অথচ সহজ সরল ঘরোয়া উপায়ের কথা বলবো, যেটার সাহায্যে আপনারা প্রতিদিনের যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা আছে সেটা থেকে 100% মুক্তি পাবেন। টিপস নাম্বার 1, ড্রিঙ্ক 1 গ্লাস ওয়াটার ইন মর্নিং। সকালে উঠেই খালি পেটে ব্রাশ না করে 1 গ্লাস জল খান। যখন আপনি খালি পেটে 1 গ্লাস জল খাবেন, সারা রাতে আপনার মুখের মধ্যে যে স্যালাইভা জমা হয়েছে অর্থাৎ লালারস জমা হয়েছে সেটা জলের সঙ্গে পেটের মধ্যে চলে যাবে, এবং এই লালারসের যে নেচারটা থাকে সেটা কিন্তু অ্যালকালাইন হয়ে থাকে। আর পেটের মধ্যে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট থাকে, আমাদের লালারসটা জলের সঙ্গে স্টোমাক বা পাকস্থলীর মধ্যে গেলে পাকস্থলীর মধ্যে যে অ্যাসিডিক এনভায়রনমেন্ট আছে সেটাকে অ্যালকালাইন করে তোলে, অর্থাৎ অ্যাসিড উৎপাদনের যে মাত্রা বা সম্ভাবনা থাকে সেটাকে সকালে খালি পেটেই অনেকটা কমিয়ে দেয়। তাই সকালে খালি পেটে অবশ্যই আপনাকে 1 গ্লাস জল পান করতে হবে প্রতিদিন। এছাড়া আপনারা এমনও করতে পারেন, 1 থেকে 2 গ্লাস জলের মধ্যে কিছুটা পরিমাণ আদা টুকরো টুকরো করে দিয়ে, 4-5টা তুলসী পাতা এবং 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি মতো দারুচিনি দিয়ে সেটাকে কিছুক্ষণ ধরে ফোটান। তারপর জলটা যখন অর্ধেক হয়ে যাবে সেটাকে ছেঁকে নিয়ে হালকা অর্থাৎ মৃদু কুসুম গরম অবস্থায় সেটাকে খালি পেটে পান করতে পারেন। কারণ এই যে তুলসী পাতা আছে, দারুচিনি বা আদা, এদের নেচারগুলো সব অ্যালকালাইন হয়ে থাকে। এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমাদের স্টোমাক বা পাকস্থলীর যে অ্যাসিডিক এনভায়রনমেন্টটা আছে সেটাকে সকালেই নর্মাল করে দিতে সাহায্য করে। প্রায় 90% মানুষ অর্থাৎ মহিলা পুরুষ নির্বিশেষে সকলেরই স্বভাব সকালে খালি পেটে চা বা কফি পান করা। এটা কিন্তু একদমই বন্ধ করতে হবে, কারণ চা কফির মধ্যে ক্যাফিন থাকে। আপনি যখনই খালি পেটে চা কফি পান করছেন, এটাকে হজম করার জন্য অ্যাসিডের রিলিজ বেড়ে যায়, দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় আপনি স্বাভাবিক যে খাবার দাবার খান তার থেকে। তাই সকালে খালি পেটে চা কফি খাবেন না, এতে কিন্তু সকাল থেকেই অ্যাসিডিটির সম্ভাবনা থাকবে। 2 নম্বর টিপস হলো অ্যাভয়েড ফ্রাইড অ্যান্ড স্পাইসি ফুড, অর্থাৎ ভাজা পোড়া খাবার, তেল মশলা ঝালযুক্ত খাবার আপনাকে কিন্তু বর্জন করতে হবে যদি আপনি নিয়মিত গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। ভাজা পোড়া বলতে কোনগুলো? লুচি, পুরি, পরোটা, সিঙ্গারা, চপ বা বিভিন্ন রকম যে তেলে ভাজা আছে, আলু ভাজা আছে,
এইগুলো সবের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, অর্থাৎ এক কথায় বলতে গেলে ভাজা পোড়ার মধ্যে প্রচুর ফ্যাট থাকে। এই ফ্যাটটাকে হজম করার জন্য দীর্ঘ সময় লাগে এবং আমাদের পাকস্থলীর মধ্যে দীর্ঘ সময় ধরে অ্যাসিড রিলিজ হয়, যেটা আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে খুব দ্রুত বাড়িয়ে দেয়। এই ধরনের খাবার যদি আপনি বর্জন না করেন তাহলে কিন্তু কন্টিনিউয়াস অর্থাৎ ক্রমাগত আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা লেগেই থাকবে। এছাড়া যারা অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার দাবার খান, যেমন কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ক্যাপসিকাম বা গোলমরিচ, যারা সবজি তরকারির মধ্যে এগুলো বেশি ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা বেড়ে যেতে দেখা যায়। তাই এই জাতীয় ঝাল বা মশলাযুক্ত খাবার আপনাকে কিন্তু অবশ্যই বর্জন করতে হবে। 3 নম্বর টিপস হলো ডোন্ট টেক ক্যাফিনেটেড ড্রিঙ্ক, অর্থাৎ চা কফি পান করা খালি পেটে বন্ধ করুন যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে আপনি সম্পূর্ণভাবে মুক্তি পেতে চান। আগে আপনাদের বলেছি চা কফির মধ্যে ক্যাফিন থাকে, যে ক্যাফিনটা খালি পেটে আমাদের পাকস্থলীর মধ্যে গেলে সেটাকে হজম করার জন্য এক্সেস অ্যাসিড রিলিজ করতে হয় আমাদের শরীরকে, আর সকাল থেকেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা শুরু হয়ে যায়। আপনি চা কফি পান করতে পারেন সকালে নাস্তা বা ব্রেকফাস্টের পর চা কফি পান করবেন, একদম খালি পেটে ভুল করেও পান করবেন না। টিপস নম্বর 4, টেক স্মল ফ্রিকোয়েন্ট মিলস, অর্থাৎ বারবার আপনাকে খেতে হবে, একবারে অতিরিক্ত খাওয়া যাবে না। যদি আপনি 6টি রুটি খান সেটাকে কিন্তু 3 বারে ভাগ করে খেতে হবে ডিভাইডেড ভাবে, বা আপনি যদি 2 বার ভাত খান সেটাকে কিন্তু 4 বারে খেতে হবে। এতে আপনার গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা অনেকটা কমে যাবে। আর খাবার দাবার নিয়মটা হলো আমরা বাড়িতে যেমন খাবার দাবার খাই, ভাত, রুটি, ডাল, সবজি, বাড়ির যে নর্মাল প্যাটার্নের খাবার দাবার আছে সেইগুলো আপনাকে খেতে হবে, এতে কিন্তু গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা থাকবে না। যখন আপনি আপনার স্বভাবের বাইরে গিয়ে খাবার দাবার খাবেন, অতিরিক্ত তেল ঝাল মশলা বা ভাজা পোড়া স্ট্রিট ফুড, হোটেল রেস্তোরাঁর খাবার বা অন্যান্য যেসব খাবার আছে যেগুলো আমাদের বাড়ির মতো না, সেই ধরনের খাবার দাবারে আপনার গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা বেড়ে যাবে। কারণ আমাদের পূর্বপুরুষ থেকে আমাদের যে জিনগত ব্যাপার আছে সেই জিনগত ব্যাপারের সঙ্গে সেট আছে যেসব খাবার দাবারগুলো, সেই খাবার দাবারগুলোতে আমাদের কিন্তু কোনোদিনই গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে না বা হয় না। যখন আপনি স্বভাবের বাইরে গিয়ে খাবার দাবার খাবেন তখনই আপনার গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা বাড়বে। তাই বাইরের খাবার দাবারকে না বলুন, বাড়িতে যে ভাত ডাল সবজি রান্না হয় বা রুটি তরকারি হয় সেই সব খাবার দাবারের মধ্যে থাকুন যদি আপনি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে চান। 5 নম্বর টিপস হলো স্টপ টোবাকো ইন অল ফর্মস, অর্থাৎ বিড়ি, সিগারেট, খৈনি, গুটখা, জর্দা বা অ্যালকোহল সবই কিন্তু আপনাকে বর্জন করতে হবে। এই যে টোবাকোর যে ফর্মগুলো আছে যেমন বিড়ি, সিগারেট, খৈনি, গুটখা, জর্দা বা পান সুপারি, পান পাতাটা কিন্তু আলাদা, এখানে সুপারির কথা বলছি। এই যে টোবাকো প্রোডাক্টগুলো আছে এইগুলো যারা নিয়মিত সেবন করেন তাদের ক্ষেত্রে হয় কি, আমাদের পাকস্থলীর উপরে অর্থাৎ আমাদের যে ফুড পাইপ আছে এবং পাকস্থলী আছে এর সংযোগ স্থলে একটি স্পিংটার থাকে যেটাকে লোয়ার ইসোফেজিয়াল স্পিংটার বলে। যখন আমরা খাবার দাবার খাই ওই স্পিংটারটা খুলে গিয়ে পাকস্থলীতে খাবারটা পড়ে আবার কিন্তু এঁটে যায়। যখন অতিরিক্ত আমরা তামাক জাতীয় খাবার দাবার অর্থাৎ টোবাকো, খৈনি, গুটকা, জর্দা, বিড়ি, সিগারেট সেবন করব তখন ওই স্পিংটারটা ঢিলে হয়ে যাবে, তার স্বাভাবিক যে ফাংশনটা আছে সেটা কিন্তু বিগড়ে যাবে। এতে আমাদের পাকস্থলীর মধ্যে যে অ্যাসিড থাকে সেটা উপরের দিকে উঠে যাবে, আমাদের ফুড পাইপ অর্থাৎ আমাদের খাদ্যনালীর মধ্যে চলে যাবে, এতে আমাদের হাইপার অ্যাসিডিটির সম্ভাবনা থাকবে। তাই এই জাতীয় সমস্ত টোবাকো প্রোডাক্টগুলোকে সম্পূর্ণ স্টপ করতে হবে। ইভেন আপনি অ্যালকোহল যদি পান করেন সেটাকেও লিমিটেড করতে হবে বা বন্ধ করতে হবে যদি অ্যাসিডিটির সমস্যায় আপনি কন্টিনিউয়াস ভুগে থাকেন। 6 নম্বর টিপস হলো মেনটেন এ হেলদি ওয়েট অ্যান্ড রিডিউস স্ট্রেস। আপনার শরীরের ওজনটাকে খুব সুন্দরভাবে মেনটেন রাখবেন, সেটা যেন ওভারওয়েট না হয় বা খুব কমও না হয়ে যায়। আপনার বিএমআর অনুযায়ী ঠিক যতটা ওজন থাকা উচিত সেইভাবে শরীরটাকে কিন্তু আপনাকে মেনটেন করতে হবে। এর জন্য আপনি সাঁতার কাটতে পারেন, সাইকেল চালাতে পারেন, লাফদড়ি খেলতে পারেন, আপনার জানা মতো ব্যায়াম বা এক্সারসাইজ আপনি 30 থেকে 45 মিনিট নিয়মিত করতে পারেন, বা বাড়ির যেসব কাজকর্মগুলো আছে সেইগুলো আপনি নিয়মিত করতে পারেন। এতে আপনার ওয়েট সুন্দরভাবে মেনটেন থাকবে। আপনার যদি স্ট্রেস থাকে, টেনশন থাকে, অ্যাংজাইটি থাকে, ডিপ্রেশন থাকে
বা ওভার থিঙ্কিং এর সমস্যা থাকে, এইগুলোকে আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। আর এর জন্য আপনি যোগা বা মেডিটেশন করতে পারেন, তবে আপনি গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাবেন। কারণ বর্তমান সময়ে সমীক্ষা বলছে 70 থেকে 80% মানুষ যারা নিয়মিত গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তাদের মধ্যে বেশিরভাগ মানুষই কিন্তু স্ট্রেস এবং টেনশনের মধ্যে নিয়মিত থাকেন। এই কারণে তাদের স্টোমাকের মধ্যে অতিরিক্ত অ্যাসিডের সিক্রিয়েশন হয় এবং শরীরে গ্যাস বেশি তৈরি হয়। 7 নম্বর টিপস হলো ডোন্ট টেক কার্বোনেটেড ড্রিঙ্ক। বর্তমান সময়ে ছোট থেকে বড় এবং বুড়ো সকলেরই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে যেসব কার্বোনেটেড ড্রিঙ্ক আছে, যেমন কোকা কোলা, পেপসি, থামস আপ বা অ্যানি কার্বোনেটেড ড্রিঙ্ক, এইগুলোর মধ্যে করা হয় কি কার্বন ডাইঅক্সাইড হাই প্রেসারে কিন্তু ভিতরে ঢোকানো হয়। আর আমরা যখন এই কার্বোনেটেড ড্রিঙ্কগুলো পান করি আমাদের পেটে গ্যাসের পরিমাণ বেড়ে যায়। কারণ আগেই আপনাদের বলেছি আমাদের পেটের মধ্যে বা পাকস্থলীর মধ্যে কিছু গ্যাস অলরেডি থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন। এইসব ড্রিঙ্কসগুলো বা কোল্ড ড্রিঙ্কসগুলো যখন আপনি পান করবেন কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাবে, এতে কিন্তু পেট ফুলে যাবে, হাইপার অ্যাসিডিটির সম্ভাবনা বেড়ে যাবে। আবার এমনও হয় যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা জানেনই না যে এই কোল্ড ড্রিঙ্কস পান করলে তাদের কতটা ক্ষতি হচ্ছে, কারণ এর মধ্যে লিকুইড সুগার প্রচুর মাত্রায় থাকে, যেটা রক্তের শর্করা বা সুগারের মাত্রাকে বাড়িয়ে দেয় দ্রুত গতিতে। তাই যারা ডায়াবেটিসের পেশেন্ট আছেন তারা তো একদম ছোঁবেনই না, এবং স্বাভাবিক মানুষের জন্য এই কার্বোনেটেড ড্রিঙ্কগুলো এক প্রকার বিষের সমান। তাই এইগুলো সম্পূর্ণভাবে বর্জন করার চেষ্টা করুন, এতে আপনারা গ্যাস অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা থেকে মুক্তি পাবেন। 8 নম্বর টিপস হলো ইনক্লুড অ্যালকালাইন ফুড ইন ডেইলি ডায়েট। আপনার প্রতিদিনের খাবারের মধ্যে অ্যালকালাইন ফুডগুলোকে ইনক্লুড করতে হবে, অ্যাসিডিক নয়, অ্যালকালাইন ফুডগুলোকে ইনক্লুড করতে হবে। এতে আপনার পাকস্থলীর মধ্যে অ্যাসিডের এনভায়রনমেন্টটা নর্মাল থাকবে। অ্যালকালাইন ফুড বলতে কোনগুলো? সবজির মধ্যে গ্রিন লিফি ভেজিটেবলস, যেমন পালং শাক, সর্ষে শাক, মেথি শাক, পুঁই শাক, লাউ শাক, যে শাকগুলো আপনার রিজিওনাল এবং সিজনাল, সেই সব শাকগুলোকে আপনি নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। আপনার কিন্তু অ্যাসিডিটি বা গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না। যেসব ফ্রুটসগুলো আছে আপনার রিজিওনাল এবং সিজনাল, যেমন আখরোট, খেজুর, পেস্তা বা কিশমিশ, এই যে ড্রাই ফ্রুটসগুলো আছে বা নাটসগুলো আছে, এইগুলো আপনি নিয়মিত খেতে পারেন। বা গরমকালে যদি তরমুজ পাওয়া যায়, খরমুজ পাওয়া যায়, ওইগুলো আপনি খাবেন। বা উইন্টার সিজনে যেসব ফলগুলো আপনি পাচ্ছেন সেইগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন। এতে আপনার কিন্তু স্টোমাকের অ্যাসিডিক এনভায়রনমেন্টটা অ্যালকালাইন থাকবে, গ্যাস অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। 9 নম্বর টিপস হলো অ্যাভয়েড অ্যাসিডিক ফুড, অর্থাৎ যে খাবার দাবারগুলো আমাদের শরীরের মধ্যে বেশি অ্যাসিডের সিক্রিয়েশনকে বাড়ায় বা অ্যাসিড তৈরি করাতে বাধ্য করে। অ্যাসিডিক ফুড বলতে কোনগুলো? যেগুলোর পিএইচ লেভেল 7 থেকে কম, যেমন মাছ, মাংস, ডিম, দুধ বা দুগ্ধজাত অ্যানি প্রোডাক্ট। এখানে কিছু প্রোডাক্ট বাদ দিতে হবে, যেমন দই বা ঘোল, ছাঁচ যেটাকে বলা হয়, এইগুলো কিন্তু ভালো। এই সব প্রোডাক্টের মধ্যে এদের পিএইচ লেভেলগুলো 7 থেকে কম, এইগুলো কিন্তু আপনাকে কিছুটা হলেও কমাতে হবে। যদি গ্যাস অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাহলে কিন্তু এইগুলো খুব অল্প মাত্রায় বা স্বল্প মাত্রায় খেতে হবে, কারণ এইগুলো অতিরিক্ত অ্যাসিড উৎপাদন করে। এইগুলো হজম করার জন্য আমাদের শরীরকে অনেক কষ্ট বা পরিশ্রম করতে হয়, অতিরিক্ত অ্যাসিড তৈরি করতে হয়। আর আপনি যদি অ্যাসিডিটির সমস্যায় অলরেডি নিয়মিত ভোগেন তাহলে এই জাতীয় খাবারগুলো একটু খাওয়া আপনাকে অবশ্যই কমাতে হবে। 10 নম্বর টিপস হলো হ্যাভ ডিনার 3 আওয়ার্স বিফোর গোয়িং টু বেড। রাত্রে শুতে যাওয়ার ঠিক 3 ঘন্টা আগে আপনাকে খাওয়া দাওয়া পর্ব শেষ করতে হবে। এটাই কিন্তু প্রকৃত নিয়ম, কারণ আপনি যদি খেয়েই শুতে যান সেক্ষেত্রে আপনার স্টোমাকের মধ্যে ফুড ফুল থাকবে, যেটা ক্রমশ হজমের প্রক্রিয়াটাকে আমাদের শরীর চালাবে, আর আমাদের ব্রেন রেস্ট পাবে না। এই কাজটা চলার জন্য আপনার কিন্তু ঘুমের ডিস্টার্ব হবে এবং হাইপার অ্যাসিডিটির সম্ভাবনাও বাড়বে। খাওয়ার দাওয়ার 3 ঘন্টা আগে খাওয়ার অভ্যাস তৈরি করুন, এটা আমাদের শরীরের জন্য একদমই খুবই ভালো। লাস্ট যে পয়েন্টটির কথা বলবো, যখন এইগুলোও সবকিছু করে আপনার শরীরে গ্যাস অ্যাসিডিটির সমস্যা যাচ্ছে না, তখন আপনি কিন্তু প্রোবায়োটিক্স জাতীয় যেসব খাবার আছে সেইগুলো নিয়মিত খাওয়ার চেষ্টা করুন, যেমন দই, ঘোল অর্থাৎ ছাঁচ। এইগুলো খেলে কিন্তু আপনার পেটের মধ্যে যে হেলদি গুড ব্যাকটেরিয়াগুলো আছে সেইগুলো বাড়বে, আপনার হজমের সমস্যা থাকবে না, গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকবে না, ব্যাড ব্যাকটেরিয়ার মাত্রাগুলো ধীরে ধীরে কমবে।
তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 10 থেকে 11টি টিপস দিলাম, যেগুলো ফলো করলে যারা নিয়মিত গ্যাস, অ্যাসিডিটি, ব্লটিং, ইনডাইজেশনের সমস্যায় ভোগেন তারা ভীষণভাবে উপকার পাবেন। উইদাউট এনি মেডিসিন আপনি কিন্তু আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। শেষে আপনাদের একটি টিপস দেব বলেছিলাম, যেটা থেকে আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে সম্পূর্ণভাবে মুক্তি পেতে পারেন এবং এটা ঘরোয়া উপায়, আপনারা নিয়মিত এটাকে করতে পারেন। খাওয়ার ঠিক 1 ঘন্টা পরে, অর্থাৎ একটি গ্লাসের মধ্যে আপনি 1 গ্লাস জল নিলেন এবং সেই জলটা যেন হালকা মৃদু উষ্ণ হয়। তার মধ্যে 1 থেকে 1.5 চামচ জোয়ান অথবা 1 থেকে 1.5 চামচ মতো কাঁচা জিরা দিয়ে সেটাকে ঢাকা দিয়ে ভিজিয়ে রাখুন এবং দুপুরে এবং রাত্রে খাওয়ার ঠিক 1 ঘন্টা পর আবার এই লিকুইডটা অর্থাৎ জিরা অথবা জোয়ান দিয়ে জল দিয়ে যেটাকে ভেজাচ্ছেন সেটা যেন 1 ঘন্টা মতো ভেজে ওর ভিতরে যে ইনগ্রেডিয়েন্টগুলো আছে সেগুলো যেন জলের মধ্যে এসে যায়। খাবার দাবার 1 ঘন্টা পরে পরে ওই জলটাকে আপনারা দিনে 2 বার করে পান করতে পারেন। এটা কন্টিনিউ 1 মাস করে দেখুন, গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে 100% মুক্তি পাবেন, কোনো রকম মেডিসিন নেওয়ার প্রয়োজন হবে না। তো বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।